নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় সংগঠন না প্রশাসন, আসল শক্তি কার? বিষয় শুনে অনেকের মনে হতে পারে রাজ্যের রাজনীতি যখন তৃণমূলের পতন এবং ভাঙন নিয়ে তোলপাড়, তখন এই সংগঠন এবং প্রশাসনের আলোচনা কতটা প্রাসঙ্গিক। আমাদের মনে হয় এই প্রশ্নের উত্তরের মধ্যেই তৃণমূলের পতন এবং ভাঙন সব কিছুরই একটা জবাব পাওয়া যাবে। তবে এই মুহূর্তে সবার মনে যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে তা হলো তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? আসুন তাহলে প্রথমে সেই বিষয়ে কিছু কথা বলা যাক। দেখুন, ৪ঠা মে ভোটের রেজাল্ট বেরোবার পর ৩রা জুন ২০২৬-এর তৃণমূলের ভাঙন, এই পুরো পর্বটাকে এক কথায় ব্যাখ্যা করতে গিয়ে একটা বাক্যই মাথায় আসছে, তা হলো দিদিকে ধরে কামাই আর দিদিকে ছেড়েই বাঁচাই। আশা করি এই বাক্যের তাৎপর্য বুঝতে কারো অসুবিধে হচ্ছে না। তবুও বলি, গত ১০ বছরে, হ্যাঁ, প্রথম ৫ বছরকে সজ্ঞানেই বাইরে রাখছি, দিদিকে সামনে রেখে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা যা কামিয়েছেন বা যা করেছেন, ক্ষমতার বদল হবার পর তা থেকে নিজেদের বাঁচিয়ে রাখাই তাদের এখন প্রধান চিন্তার বিষয়। সেখানে কোনো নীতি, আদর্শ, এমনকি দিদির প্রতি আনুগত্য কোনো কিছুই কাজ করেনি। আর জানেনই তো সেই বাংলা প্রবাদটার কথা, চাচা আপন প্রাণ বাঁচা। দলে এই ভাঙন আপাতত বিধায়কদের মধ্যে দেখা গেছে। তৃণমূলের সংসদীয় দলে তার ছবি দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাজনৈতিক ভবিষ্যৎটা কি? এক কথায় বলতে গেলে তার সামনে বিকল্প খুবই ছোট হয়ে আসছে। হাতে গোনা জনাকুড়ির মতো বিধায়ক তার সঙ্গে রয়েছেন। তারাও কতদিন প্রশাসনিক চাপ এবং পুলিশি হেনস্থা সামলে দিদির পাশে থাকতে পারবেন, তা একটা বড় প্রশ্ন। এইখানেই মমতার একমাত্র অবলম্বন বা সহায় হয়ে উঠতে পারে কংগ্রেস। যে কংগ্রেসকে গত ১০ বছরে তিনি বারবার দুর্বল করেছেন, সেই কংগ্রেসই এখন তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যদি কেউ মনে করেন এটা রাহুল গান্ধীর মহাব্বত কি দোকানের নজির মাত্র, তাহলে রাজনৈতিকভাবে তা সম্পূর্ণ ঠিক হবে না। রাহুল গান্ধী সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একা লড়ে রাজ্য কংগ্রেসে সমর্থনের বহর দেখে নিয়েছেন। তাই ২০২৯-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্ষয়িষ্ণু শক্তিকেও পাশে রাখতে চাইছেন। মনে রাখতে হবে, বিধানসভা ভোটে হেরে গেলেও মমতার ঝুলিতে এখনও ৪১% ভোট রয়েছে। তার ওপর ভরসা করে ২০২৯-এ রাহুল গান্ধী যদি গোটা ১০ আসন বার করে আনতে পারেন, তাহলেই তার কাছে বড় প্রাপ্তি হবে। সেই কারণেই ৮ই জুন ইন্ডিয়া জোটের বৈঠকে মমতাকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব হেরে যাওয়ার গ্লানি ঝেড়ে ফেলে পুরনো মেজাজে রাজনীতির ময়দানে নেমে পড়ুন। মমতা নিজেও হয়তো তাই চাইছেন, তবে সেক্ষেত্রে তার প্রধান বাধা হতে পারে তার বয়স। তৃণমূলের ভোটে ভরাডুবির পেছনে অনেক কারণ থাকলেও শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করলে ভুল হবে। আসলে তিনি দীর্ঘ তৃণমূলী রাজনীতির অংশীদার থাকায় এই দলের খুঁটিনাটি, দুর্নীতি, নীতি সব কিছুই তাঁর নখদর্পণে। সেই সব কিছুই তিনি কাজে লাগিয়েছেন এবারের ভোটে। সঙ্গে পেয়েছেন কেন্দ্রীয় বিজেপির বিপুল প্রাতিষ্ঠানিক এবং আর্থিক সাহায্য। এই সব কিছুর যোগফলে তৃণমূলের ভোট বিপর্যয় এবং দলে ভাঙন। আমাদের আগের পর্বে আমরা বলেছিলাম বঙ্গে মহারাষ্ট্র মডেলের পুনরাবৃত্তি হতে চলেছে। ৩রা জুন রাজ্যের মানুষ সেটাই প্রত্যক্ষ করলেন। ফলে বলাই যায় বাংলার কেন্দ্রীয়করণ সম্পূর্ণ হলো। এই কেন্দ্রীয়করণ শব্দটা খুব সচেতনভাবেই উল্লেখ করা হলো। সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই সকলের নজরে এসেছে বিজেপির নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারীর একটি মন্তব্য। তিনি সাফ জানিয়েছেন, বাংলায় বিনোদন জগতে বা টালিগঞ্জে আর কোনো ফেডারেশন, গিল্ড বা ফেডারেশন অন্য কোনো কিছুই থাকবে না। এখন থেকে তা কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হবে। যার অর্থ হলো এবার বাংলাতেই আরও বহু প্রোপাগান্ডা ছবি তৈরি হবে এবং বিবেক অগ্নিহোত্রীর মতো পরিচালক সক্রিয় হয়ে উঠবেন। এই পর্বটা শুরু করেছিলাম সংগঠন না প্রশাসন কে বেশি শক্তিশালী তাই দিয়ে। এখন সেই বিষয়ে দু একটা কথা বলে নেওয়া যাক। ২০১১ সালে মমতা যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তার আগে পর্যন্ত বামেদের সারা রাজ্যব্যাপী একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সংগঠন ছড়িয়েছিল।
কিন্তু কি আশ্চর্য, ফল বেরোবার পর রাতারাতি সেই সংগঠন কর্পূরের মতো উবে গেল। পার্টি অফিস বন্ধ, খোলার লোক নেই, গণশক্তির বোর্ড ফাঁকা, এই সবই দেখা গেছে। তবে একই সঙ্গে একথাও বারবার বলতে হবে, অত বড় বিপর্যয়ের পরেও বামেদের আদর্শগত ভিত্তির কারণে এখনো পর্যন্ত বহু মানুষ সক্রিয়ভাবে দলের হয়ে কাজ করছেন, গণশক্তির বোর্ডে গণশক্তি কাগজটা লাগাচ্ছেন। তরুণ প্রজন্মের মধ্যে যারা রাজনীতি করতে চান তারা কিন্তু বামেদেরকেই বেছে নিচ্ছেন, সেটা ছাত্র রাজনীতি হোক কিংবা যুব সংগঠন। এইসব তরুণ এবং যুব কর্মীদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ কিন্তু সে অর্থে নেই। অন্যদিকে তৃণমূলের দিকে তাকিয়ে দেখুন, ভোটের সময় থেকে তাদের দাপুটে নেতারা প্রশাসনিক সাহায্যের জন্যে হাহাকার করেছেন, আর ভোট মিটতেই দলের এক একজন বাহুবলী কোন ঘরের কোণে লুকিয়েছিলেন তা কেউ জানে না। দলের ছাত্র সংগঠনে যারা নাম লিখিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা এত দীর্ঘ যে তা বলেই শেষ করা যাবে না। এর একটাই কারণ, এই দলটার কোনো আদর্শগত ভিত্তিই ছিল না। সব মিলিয়ে যা হবার তাই হয়েছে। ফলে এটা প্রমাণিত, প্রশাসন বা পুলিশ পাশে না থাকলে এই তথাকথিত নেতারা আসলে এক একটি কাগুজে বাঘ ছাড়া কিছুই নয়। এই অবস্থায় দলকে টিকিয়ে রাখতে হলে মমতাকেই সামনে এগিয়ে আসতে হবে এবং ঠান্ডা মাথায় মন্তব্য করতে হবে, নেতৃত্ব দিতে হবে। দল হারার পর থেকে তার মন্তব্য শুনে বোঝা যাচ্ছে তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন, না হলে দুম করে হাদি হত্যার মতো প্রসঙ্গ টেনে আনতেন না। 15 বছরের রাজ্যপাট একদিনে হারিয়ে গেলে তা হওয়াটা খুব একটা বিচিত্র নয়, কিন্তু এটাই সেই মুহূর্ত যখন দল এবং তার সমর্থকেরা তার কাছ থেকে শক্ত হাতে নেতৃত্ব দেওয়া আশা করে। যেভাবে তিনি শুরু করেছিলেন তা সম্ভব হবে কি না তা সময়ই বলবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।